হ্যালো বন্ধুরা, স্নেহাসিস অ্যাক্টিভিটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শুরু করছি একটা নতুন জার্নি ব্লগ। বন্ধুরা একত্রিত হয়ে গিয়েছি, রাত 11:30 বাজে। গাড়ি রেডি রয়েছে। এটা আমার ফ্রেন্ড সুজিদের গাড়ি, দেখতে পাচ্ছ ও ড্রাইভিংয়ে বসে গেছে। আমরা এখান থেকে পেট্রোল পাম্পে সোজা ঢুকবো, আর তারপরে পুরোপুরি তেল ভরাট করে নিয়ে, অর্থাৎ ট্যাঙ্কি ফুল করে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়বো। আর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইবার আমরা NH-34 ধরে এগিয়ে চলেছি উত্তরের দিকে। হালকা হালকা কুয়াশা ঘেরা রাত রয়েছে। এরপরে আমরা চলে যাবো শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে আবার গাড়ি চেঞ্জ করে চলে যাবো ধোত্রে। আমরা ফোনিক্স হোমস্টেতে বুক করেছিলাম, সেখানে উঠে যাব। আমরা ওখানকার ভিডিওটা মিস করেছি, যে কারণে ছবিগুলো শেয়ার করছি। ফোনিক্স হোমস্টের চেহারাটা ঠিক এরকম বাইরে থেকে। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছিলাম এক লাইট স্টে করার পর। আশেপাশের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আর একটা কথা বলে দিই, যে ঠান্ডা লেগেছে ভীষণ, এই কারণে গলার সাউন্ডটা ভীষণ ডাউন চলছে, একটু কষ্ট করে শুনে নিও, ঠিক আছে? এইবারে দেখছো এই ফুলটা, এটা তারা ফুল, ওখানকার পিঙ্ক কালারের আর হোয়াইট কালারের। এই ফুল আমি আমাদের এখানে দেখতে পাই না। যাই হোক, শেরপা হোমস্টের আমি ঠিকানাটা দিয়ে দিয়েছি, দেখো কন্ট্যাক্ট নাম্বার। আর হচ্ছে অর্কিড, যারা ওখানে যাওয়ার ইচ্ছা রয়েছে তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের সুবিধার্থে এই নাম্বারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এইবারে আমরা জঙ্গলের পথে বেরিয়ে পড়ব। জঙ্গলের পথে বেরোনোর আগেই কিন্তু আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার ছিল। আমরা সেটা নিয়েছি এবং ক্রাইটেরিয়া পূরণ করেছি, তারপরেই কিন্তু জঙ্গলের পথে এগিয়েছি। আর সঙ্গে রয়েছে আমাদের গাইড। আমরা সঙ্গে গাইড নিয়ে বেরিয়েছি। যেহেতু এই কুকুরটা হোমস্টে থেকে এসছে গাইডের সাথে, খুব সুন্দর, দেখো কত সুন্দর ফ্রেন্ডলি। আগে আমার সাথে কিন্তু কোনো পরিচয় হয়নি ওর, তবুও সুন্দর ভিডিও দিচ্ছে আমার সাথে থেকে বন্ধুর মতো। তো কুকুরটা সবসময় ফ্রেন্ডলি হয়ে থাকে। আর যাই হোক, সামনের দিকে গেলে আরেকটি কুকুর রয়েছে সাদা রঙের, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এবার আমরা হাঁটতে শুরু করেছি জঙ্গলের মধ্যে দিয়ে, ঠিক আছে? দেখতে থাকো। যেহেতু আমরা শীতের দেশে জার্নিতে যাচ্ছি, সেই কারণে মাথায় রেখে আমরা কিন্তু নির্দিষ্ট পরিমাণ শীতার্ত জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। প্রত্যেকের পিঠে দেখতে পাচ্ছ বড় বড় ব্যাগ রয়েছে। তার সাথে শুকনো খাবার যেমন কিশমিশ, তারপরে হচ্ছে কাজু বাদাম, এমনি চকলেট, চুইংগাম, এগুলো আমরা নিয়ে নিয়েছি। চলতে চলতে কিন্তু মুখ শুকিয়ে যায়, বেশি কথা বলা যায় না। তবু অনেক কথা বলেছি আমরা, যেহেতু দলের মধ্যে রয়েছি, মুখ বন্ধ করে চলা যায় না, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা সেই জিনিসগুলোকে কাজে লাগাবো এবং লাগিয়েছিও, সামনের দিকে দেখতে পাবে। সঙ্গে জলের বোতল নিতে হবে। শুকনো খাবারটা কিন্তু অবশ্যই মনে করে নিয়ে নিও, আর সঙ্গে তো লাঠি রাখতেই হবে। এইবারে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পথ চলার পরে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি, বসার জায়গায় রেস্ট করবো। প্রত্যেকের খুব গরম লেগে গেছে। এভাবে হাঁটতে থাকলে কিন্তু গরম লাগবে, স্বাভাবিক ব্যাপার। নিচ থেকে উপরের দিকে উঠতে গেলে এনার্জি প্রচুর খরচ হবে, আর শরীরে গরম লাগবে। জামা কাপড় চেঞ্জ করবে, আবার যদি ঠান্ডা লাগে আবার জামা কাপড় পরে নিতে হবে। এইভাবেই চলতে থাকতে হবে। এই যে একটা কুকুরের কথা বলেছিলাম, সাদা কুকুর, ওটাও আমাদের সঙ্গে রয়েছে। আর 10-15 জন ছেলের একটা গ্রুপ ছিল কলকাতা। আমরা আসার কিছুক্ষণ পরেই ওরাও এইখানে এসে উপস্থিত হয়েছে। এরপরে আমরা হালকা খাবার দাবার খেয়ে নেব। কিশমিশ এই মুহূর্তে আমার বন্ধু বের করছে, আর ওই যে কাজু রয়েছে দেখতে পাচ্ছ, বলেছিলাম। আর হচ্ছে খেজুর নিয়ে এসেছি, এইগুলো আমরা খাবো। এগুলো আমাদেরকে এনার্জি প্রোভাইড করতে থাকবে টুকটুক করে, দেখতে থাকো। এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর একদম গভীর জঙ্গলের ভেতর দিয়ে আমাদেরকে হাঁটা পথ ছিল। এই মুহূর্তে এক্ষুনি শেয়ার করবো, দেখো চলে এসেছি একদম ডিপ ফরেস্টের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। ফরেস্ট আর কি, পাহাড়ি জঙ্গল, এটা তো ম্যানমেড নাই, তাই ফরেস্ট বলা যাবে না। জঙ্গলের ভেতর দিয়ে যেতে গিয়ে আমার বন্ধু আমাকে ইশারা করে যে একটা প্রাণী দূর দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি, কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। 4-5 মিনিট অপেক্ষা করছিলাম, যদি প্রাণীটা আবার ব্যাক আসে তাহলে হয়তো বেশি সুবিধা হবে। তো যেমনটা চিন্তা করা ঠিক তেমনটাই ঘটেছিল। আবার প্রাণীটা ব্যাক এসেছিল। এটা কি দেখে নাও নিজের চোখে, রেড পান্ডা। মানে এইভাবে একটা অদ্ভুত প্রাণী আমরা এইভাবে দেখতে পাবো জঙ্গলের মধ্যে, ভাবতে পারিনি। চিড়িয়াখানায় দেখা আর এরকম খোলামেলা জায়গায় দেখার মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। ও মনে হয় আমাদের কাছে কিছু খাওয়ার আশায় এসেছিল। খুব সুন্দরভাবে বসেছিল সামনে এসে, ছিল কোনো অচেনা বন্ধুর সাথে হয়তো মিট করতে এসছে।
কিন্তু এই ব্যাপারটা আমাদের কাছে ভীষণই ভালো ছিল, ভীষণ আনন্দের ছিল। আমরা কখনো কল্পনাও করতে পারিনি এরকম দৃশ্য আমাদের চোখের সামনে আমরা দেখতে পাবো। সত্যি ভীষণ খুশি হয়েছিলাম, আমাদের জার্নিটা আমাদের সার্থক হয়েছিল। দেখতে পাচ্ছ কী করে লাফাতে লাফাতে চলে যাচ্ছে, ভীষণ ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল। 2-4 মিনিট পরেই হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর ভ্যালিতে এসে উপস্থিত হয়েছিলাম, যেখানে অনেকগুলো ঘাস ছিল, বড় বড় ঘাস। আর এইভাবে চারপাশে ছোট ছোট পতাকা দেওয়া ছিল, ব্যারিকেড করা ছিল এইভাবে পতাকা দিয়ে। দৃশ্যটা খুবই ভালো ছিল। এখানে সিনেমা শুটিং করার মতো উপযুক্ত জায়গা, কোনো গানের শুটিংও করা যেতে পারতো। ঠিক আছে, ভীষণই ভালো দৃশ্য। দেখো আশপাশটা, মানে মন ভরে গেছিল সত্যি, মানে কোনো স্বপ্ন মনে হচ্ছিল চোখের সামনে। জায়গাটা ছিল চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট ভ্যালি আর কি, ছোট্ট একটা উপত্যকা। আর চারপাশ থেকে কি করে বাতাস, মানে মেঘ বয়ে নিয়ে আসছিল। তো আমি তো ক্লান্ত হয়ে পড়েছিলাম, যে কারণে আমি ঘাসের উপর শুয়ে গেছিলাম, কোনো রকম চিন্তা ভাবনা না করে, সাপ পোকামাকড় আছে কি না আছে কিছু চিন্তা ভাবনা না করে। তো আমাদের সাথে বোলপুরের দাদা আর বৌদিরা ছিল, তো আমাদের কিছু ছবি তুলে দেয়, এই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমরা হাঁটতে থাকি। হাঁটার পথে দেখো ওখানে লেখা আছে ক্রস দেওয়া আছে, লেখা নেই মানে ক্রস দেওয়া আছে। দুটো পথ ছিল, ওরা আমার বন্ধুরা আমাকে ছেড়ে আগিয়ে গেছিলো। তো এই একটা রাস্তা আর ওই একটা রাস্তা, এরকম যদি ক্রস দেওয়া থাকে তো অবশ্যই ওই পথটা কিন্তু মানে ছাড়তে হবে, বিট্রে করতে হবে। এইভাবে পাহাড়ি পথে তোমাদেরকে কিন্তু দেখে দেখে চিন্তা ভাবনা করে এগোতে হবে। যদি কখনো চলার পথে চলতে চলতে বন্ধুরা এগিয়ে যায়, কোন পথে যাবে এইভাবে ওরা চিহ্ন করে দিয়ে গেলে সেই চিহ্নগুলো তোমাকে দেখে এগোতে হবে, নইলে কিন্তু তুমি অন্য পথে হারিয়ে যেতে পারো। আর পাহাড়ি পথে হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। যদি ফোনের টাওয়ার না থাকে তাহলে তো আরো মুশকিলজনক ব্যাপার। এবারে আমরা এখানটায় চলে এসেছি অনেকটা উঁচুতে, এখানে কিছুটা সময় বসেছি, বিশ্রাম নিয়েছি, আর বেশ কিছু ছবি তুলেছি। আবার ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, তারপরে এগিয়ে যাব। প্রায় 3.5-4 কিলোমিটার পথ আমরা চলে এসেছিলাম। আর এখানে উঠে ওই যে জুম করে দেখাচ্ছি, দেখো দূরে ওইখানটাতে কিন্তু গাড়ির রাস্তা রয়েছে। এই পাশ দিয়ে গিয়ে আরেকবার আমি তোমাদেরকে দেখাবো, দেখা যায় কিনা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই জুম করে দেখছো, দেখো দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে আমাদেরকে যেতে হবে ওই রাস্তাটা। এখান থেকে এখনো প্রায় 2 কিলোমিটার পথ আমাদেরকে চলতে হবে, পাহাড়ি পথ আর কি। এইবারে আমরা লাগেজ আবার পিঠে নিয়ে নিয়েছি, আমাদের অনেকক্ষণ রেস্ট করা হয়েছে এখানটায়। আমাদের সঙ্গীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি পিছনে রয়েছি। আর এখনো 2 কিলোমিটার পথ গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে 2 কিলোমিটার পথ চলে এসেছি হেঁটে, ভিডিওটা কেটে দিয়েছি। আমাদের শান্তিনিকেতনে দাদা এগিয়ে আসছে। এখানে আমরা যে এসে পৌঁছালাম, এই জায়গাটার নাম হচ্ছে টুলুং। দেখতে পাচ্ছ টুলুং কি না টুংলু, দেখে নিচ্ছি। জায়গাটার নাম হচ্ছে টংলু। টংলু জীব বৈচিত্র্য ঐতিহ্যবাহী লেখা ছিল। ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুলিশ চৌকি, মানে পুলিশ চেকপোস্ট আর কি। এইবারে আমরা ওখান দিয়ে পায়ে হাঁটা রাস্তা দিয়ে আর কি পাশে দিয়ে হেঁটে যাব। আর এখানে একটা হোমস্টে রয়েছে, ঠিক আছে। এই হোমস্টেতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেবো, চাটা খাবো, বাকিটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এরপরে বারান্দায় লাগেজগুলো রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে যাই। দেখতে থাকি, ওখানে দেখছো লাকড়ির উনান জ্বলছে, মানে মাটির উনান আর কি, লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে। পাশে গ্যাস, ওই গ্যাসে ওরা কফি বসিয়ে দিয়েছিল আর চা বসিয়েছিল, আমরা চা অর্ডার করেছিলাম। আর রান্নাঘরের ভেতরের ইউটেন্সিলগুলো কি করে সাজানো রয়েছে তোমরা নিজের চোখে দেখো। আর কতটা সৌন্দর্যভাবে এরা মেনটেন করতে পারে, মানে সত্যি একটার পর একটা প্রত্যেকটা সেলফে সুন্দরভাবে মানে সাজানো ছিল। আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ওপরে দেখো লাকড়ি কেটে রাখা আছে, এটা বাইরের দৃশ্য। সকলে বসে পাশে গল্প করছে নিজের মতো, আর আমি নিজের মতো ভিডিও নিচ্ছিলাম। এইবারে আমাদের চা চলে আসে। অনেকটা পায়ে হেঁটে জার্নি করার পরে এইভাবে চায়ের কাপে চুমুক দিতে বেশ আরামই লাগে। মাথাটা এতটা রিল্যাক্সেশন হয়ে যায়, এতটা রিল্যাক্স পাই, মানে তোমরা নিজেরা যখন জার্নি করবে তারপরে এইভাবে চা খেয়ে দেখবে কতটা মানে খুশি মনে হয়, মাথাটা কতটা রিল্যাক্স হয়। ঠিক আছে, সেটা না প্র্যাকটিক্যালি করলে বোঝা যাবে না।
দেখছো একটা বেড়াল ওখানেই ছিল, আমাকে কিন্তু চেনে না, কিন্তু চট করে এসে কোলে বসে গেছে। কুকুর বিড়ালের সাথে আমার আলাদাই সম্পর্ক, যেখানে দেখা হয় নিজের মতো করে চলে আসে। আগে জন্মে কুকুর ছিলাম না বিড়াল ছিলাম কে জানে। যাই হোক, একটু পশু প্রেমিত্ব আমার মধ্যে একটু বেশি রয়েছে। যাই হোক, এরপরে চা খেতে খেতে আমাদের চলে এলো ম্যাগি অর্ডার করেছিলাম। ম্যাগিটা খেলে অনেকক্ষণ মানে পেটের মধ্যে থাকবে আর কি, আর শরীরে অনেক জোরও পাওয়া যাবে। শীতের দেশে সাধারণত ম্যাগি বেশি পাওয়া যায়, তো ম্যাগি খেয়ে শরীরটা হালকাও থাকে আর হাঁটা চলা করতেও অনেক বেশি সুবিধা হয়। খাওয়া দাওয়া সেরে আমি বাইরে চলে এসেছি হোমস্টের, আর বাইরে থেকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। দেখো কত সুন্দর, মানে বাংলোর মতো মনে হচ্ছে, এত ঠান্ডা হাওয়া বইছিল, কনকনে হাওয়া যে ধারণার বাইরে। সত্যি ইমিউনিটি দুর্বল থাকলে কিন্তু যখন তখন অসুবিধায় পড়ে যেতে পারো। এইবারে আমরা খাওয়া দাওয়া সেরে লাগেজ নিয়ে একবারে বেরিয়ে পড়বো এখান থেকে, পুরোটা দেখিয়ে দিয়েছি। আর একটু হেঁটে যাবো সামনের দিকে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম একটা লেকের কাছে, খুব বেশি দূর না, ওখান থেকে 1/2 কিলোমিটার হবে এই লেকটা। এখানে ভীষণ মজা করেছি। কলকাতা থেকে কিছু লোকজন এসেছিল গাড়ি করে, দেখতে পেলে শুরুতেই ভিডিওটা পজ করে দেখতে পারো, ওদের সাথে কথাবার্তা হয়েছে, আমরা ভীষণ মজা করেছি। আর লেকের ভিডিওটা ঠিক অনেকটা এরকম কাছে থেকে, এখানে ভীষণ মজা করেছি, চিৎকার চেঁচামেচি করেছি, মানে এরকম একটা লেক পেয়ে যাবো ভাবতে পারিনি। আর কিছু ছবিও তুলেছি, আর আমার মতে যেটা বেস্ট পিক ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই ছবিটা। তো তারপরে আমরা আবার হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। চলতে গিয়ে আমরা একটা নর্মাল তৃণভূমিতে এসে পৌঁছাই। এটা খুব একটা ঢালু ছিল না, আবার 4-5টা অতটা পাহাড়ে ঘেরাও যে সেরকম বলা যাবে না, বেশ একটা নিম্ন উচ্চতা সম্পন্ন। এই জায়গাটা দেখতে পাচ্ছ চারিদিকে পুরো মানে ঘাসে ঢাকা। এখানে ওই পাহাড়ি গরুগুলো চলাচল করছিল, ওদের ভিডিওটা ওই জন্য নিয়ে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। এবারে আমরা আরো কিছুটা দূর এগিয়ে যেতে থাকলাম, গিয়ে পৌঁছালাম এই পাহাড়ি রোডটাই। এই রোডটা দেখতে পাচ্ছ পাহাড়ের উপর দিয়ে একবারে বানানো রয়েছে। এই দিকটাতে দেখো মনে হচ্ছে রোডটা গিয়ে আকাশে মিশে গেছে, স্বর্গে যাওয়ার রাস্তা। আর এই দিকটাতে আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাবো আস্তে আস্তে। সামনে আমাদেরকে মোটামুটি 700-800 মিটারের মতো এগিয়ে যেতে হবে, তারপরে হোমস্টে রয়েছে। আর কি দেখা যাচ্ছে সেটা ওই যে আমাদের শান্তিনিকেতনের দাদা বৌদির এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দাদা তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও প্লিজ। তো এইভাবে আমরা সামনে এগিয়ে গিয়ে কী করছি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। হ্যাঁ, টংলু থেকে আমরা এই জায়গাটায় চলে এলাম তামলিংয়ে আমরা এখানে স্টে করব, ঠিক আছে। এখান থেকে সান্দাকফু 19 কিলোমিটার রাস্তা রয়েছে, সেটাও পায়ে হাঁটা রাস্তায় আমরা ধরে এগোবো। তো আপাতত আমরা এখানে কোথায় যাচ্ছি উঠছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা চলে এসেছি একবারে দোরগোড়ায়। আমাদের গাইড বাম দিকে অবিনাশ, সে আমাদের এই দিকে যাওয়ার জন্য বলছে। সিদ্ধার্থ লজ এটা লেখা আছে, ফুড অ্যান্ড লজিং লেখা আছে, দেখতে পাচ্ছ। নাম্বারগুলো নিচে দেওয়া আছে, পজ করে দেখে নিও। এই জায়গাটায় খাওয়ার জায়গা। ওদের আরেকটা লজ রয়েছে সামনের দিকে, ওই যে এগিয়ে গিয়ে আর একটু দূরে এগিয়ে যেতে হবে, ওখানে আমাদের থাকার ব্যবস্থা রয়েছে। এবারে কিছু ছবি তুলে নিয়েছি আমরা, ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এই জায়গাটাতে আমরা থাকবো, ঠিক আছে। এই জায়গাটাতে আমাদের থাকার ব্যবস্থা রয়েছে, এখানে আমরা 1 নাইট স্টে করব। তো বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার বন্ধু অবিনাশের সাথে কিছু কথা বলে নিল আমাদের গাইডের সাথে। তো এইখান থেকে সোজা আমরা রান্নাঘরে পৌঁছাবো, তারপর ফিরে এসে এখানকার বৃত্তান্ত বলবো। চলে এসেছি রান্নাঘরের চেহারাটাও আমরা দেখে নাও, এই সাইডে সাজানো রয়েছে। আর অনেকটা বুফে সিস্টেম, এখানে উনি ভাতের সাথে কিছু সবজি দিয়ে দিচ্ছেন, তারপরে নিজেরা এসে স্যালাড বা অন্য কিছু তুলে নেওয়া যায়। আমার বন্ধু সেটাই করেছে সকলের জন্য, নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। বেশ ভালো, যাকে বলে আপনাপন, অনেকটা আপনাপন মনে হচ্ছিল সেখানটাই। নিজের মতো করে হাতে হাতে করে সাহায্য করে ওনার সাথে সব কিছু সাজিয়ে নিচ্ছিল থালটা। আমরা যেহেতু 4 জন ছিলাম, এইবারে আমাদের টেবিলে খাবার আসবে আর তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আরেকটা কথা, ওখানে কিন্তু আমাদের পাহাড়ি গরুর ঘি থেকে মানে দুধ থেকে তৈরি ঘি দিয়েছিল। ঘিটার কিন্তু স্বাদ আলাদাই ছিল সত্যি। এখানকার ঘিয়ে কি ভেজাল থাকে কি থাকে না থাকে বলতে পারবো না, কিন্তু ওরা যে বানিয়ে দিয়েছিল ঘিয়ের টেস্টটা আলাদাই ছিল সত্যি। এইবার দেখতে পাচ্ছ ঘড়িটা দেখে নাও কটা বাজে। এই সময় আমরা দুপুরের খাবার খাচ্ছি এখানে এসে, ঠিক আছে।
তো এবার দুপুরে খাবারটা সেরে নেবো, তারপরে ওই ঘরের মানে যেখানে আমরা থাকবো সেই জায়গার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে এসে একটা স্ট্রিট ডগের সাথে দেখা হয়ে গেল, ভিডিও নিয়ে নিলাম। এবার ঘরের ভেতরে ছবিটা দেখাচ্ছি, পুরোটাই কাঠ দিয়ে ডেকোরেশন করা ছিল। সবাই খাওয়া দাওয়া করার পরে নিজের জায়গায় শেল্টার নিয়ে নিয়েছে। আমাদের ঘরের মধ্যে সব ব্যাগগুলো মানে লাগেজ ব্যাগগুলো সাজিয়ে রাখা, দেখতে পাচ্ছ হ্যাঙ্গার লাগানো আছে। এখানে নিজের প্রয়োজনীয় জামা কাপড়গুলো খুলে রাখা যাবে, হ্যাং করা যাবে। আর এখানে নিয়মাবলী সাটিয়ে দেওয়া ছিল, বাংলায় লেখা রয়েছে পুরোপুরি কি কি ওদের নিয়ম রয়েছে, কি কি রুলস রয়েছে, সেগুলো অবশ্যই ফলো করতে হবে টুরিস্টদেরকে, মানে ফলো করাটা বাধ্যবাধকতামূলক, নইলে জরিমানা হয়ে যেতে পারে। তো পজ করে তোমরা দেখে নিতে পারো, আমি এটা পুরোটাই তুলে দিলাম। এবারে বেশি কথা না বলে সামনের দিকে এগিয়ে যাব আর দুজনের ঘরেরই ভিডিওটা শেয়ার করবো। প্রচন্ড ঠান্ডা, বন্ধুরা শেল্টার নিয়ে নিয়েছে লেপের তলায়। আমি শুধু ঘোরাফেরা করছি তোমাদের জন্য, ভিডিও না দেখাতে গেলে অসম্পূর্ণ থেকে যাবে। আচ্ছা, এইবারে কিন্তু আবার আমরা চলে এসেছি হালকা খাবার খেতে। ঠিক আছে, এই খাবারটা কিন্তু সকালবেলার খাবার। এইবারে সকালবেলায় আমার বন্ধু বলছে যে আমরা টামলিং থেকে বেরিয়ে পড়ছি, এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে কালীপোখরি থেকে ওয়ান নাইট স্টে করে পরের দিন সকালে বেরিয়ে পড়বো। আর এখান থেকে আমাদের কালীপোখরি পর্যন্ত যাওয়ার রাস্তাটা হচ্ছে প্রায় 6 ঘন্টার, মানে 6 ঘন্টার হাঁটা পথ এখন আমাদেরকে যেতে হবে। আর এই 6 ঘন্টার হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে 14 কিলোমিটার, প্রায় 14 কিলোমিটার বা তার বেশিও হতে পারে কিছু। 14 কিলোমিটার মানে আমাদের সমতলে হাঁটা মোটামুটি ডবল করে নাও, 28 কিলোমিটার। ঠিক আছে, তো এবার আমরা এগিয়ে যাব আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের বলেছিলাম সান্দাকফু 14 কিলোমিটার, কিন্তু এখানে দেখো বোর্ডে লেখা আছে সান্দাকফু 18 কিলোমিটার, মানে 18 দুগুণে 36 কিলোমিটার সমতলের হাঁটা হয়ে যাবে, বুঝতে পারলে? তো দেখা যাক এবার কত দূর যাওয়া যায়। আমরা একটা চেকপোস্টে এসে আস্তে আস্তে উপস্থিত হব, সামনের দিকে এগিয়ে গিয়ে। এই লাল রঙের ফল ধরে রয়েছে, এই গাছগুলো অনেক রয়েছে পাহাড়ে, প্রায় প্রচুর জায়গাতেই আমি এটা দেখেছি, প্রচুর পরিমাণে গাছটা রয়েছে। আচ্ছা, এইবারে হাঁটতে হাঁটতে যেটা কথা বলেছিলাম চেকপোস্ট, আমরা সেই চেকপোস্টে এসে পৌঁছেছি। এইবারে আমাদের এই হাঁটা পথটা আস্তে আস্তে নেপালের সীমান্ত দিয়ে নেপালের ভিতরে ঢুকে যাবে একবারে। এইখানে ওয়ার্নিং বোর্ড দেওয়া রয়েছে, যেখানে কালো ভাল্লুক রয়েছে, মানে জঙ্গলি জানোয়ারদের মধ্যে। তো কালো ভাল্লুক আমাদের যে সামনে যে কোনো সময় এসে উপস্থিত হতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা এই এরিয়ার মধ্যে ঢুকছি, এখানে আমাদেরকে টিকিট কেটে নিতে হবে, তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবার বলছি তোমাদেরকে, কিছু খারাপ মনে করো না, মোটামুটি 2 সপ্তাহ ধরে আমি জ্বর আর সর্দি কাশিতে সাফার করছি, এই কারণে আমার গলার অবস্থা একবারে বসে গেছে। তো প্লিজ একটু কষ্ট করে শুনে নিও, কেমন? এখন আমরা নেপালের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একদম পায়ে হাঁটা রাস্তায়।
খুব উবর খাবর রাস্তা। এখান দিয়ে আবার গাড়িও চলে, কিন্তু 4 চাকার রাস্তা এটাই। একটু পরে তোমাদেরকে দেখাবো। চারিদিকে পুরো কুয়াশায় ঘেরা রয়েছে, একদম দেখতে পাচ্ছ পুরো কালচে হয়ে রয়েছে, অন্ধকারাচ্ছন্ন দিন, সানলাইট একদম নেই। আর সাবধানে দেখো রাস্তার অবস্থা কিরকম উবড় খাবড়, মানে পায়ে হেঁটে যাচ্ছি আমরা। আমরা মনে হয় ভাগ্যবান। যদি গাড়িতে থাকতাম আর এরকম যদি মানে উঁচু নিচু হতো, এদিক ওদিক যার হতো, তাহলে কতটা অসুবিধাজনক এবার ভাবো একবার। এইবারে রাস্তার পাশে দেখো কতটা গর্ত হয়ে গেছে, এখান দিয়ে জল বয়ে গেছে। জুলাই আগস্ট মাসে প্রচন্ড পরিমাণে পাহাড় থেকে নেমে আসা সেই জলধারা এখান দিয়ে বয়ে গেছে। এই রাস্তাটা পুরো উঁচু নিচু। দেখো বন্ধুরা সব দূরে চলে গেছে, ওদেরকে অন্ধকার দেখা যাচ্ছে। এখানে দুটো রাস্তা রয়েছে, একটা বাদিক দিয়ে একটা ডান দিক দিয়ে। এখানে আমি দেখলাম নেপালের গরুগুলো দাঁড়িয়ে রয়েছে, এই গরুগুলোর ভিডিও নিলাম। আর এখানে ধার্মিক কিছু জিনিস এগুলো ওরা বানিয়ে রেখেছে, এগুলো বুঝতে পারলাম না, ওদের ভাষায় কিছু লিপিবদ্ধ করা আছে। আমরা কিছু ছবি নিয়ে নিলাম আর ভিডিও নিয়ে নিলাম, আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। এরকম অন্ধকারাচ্ছন্ন পাহাড়ি পথে যদি তুমি দল বেঁধে থাকো, তাহলে অবশ্যই দলের মধ্যে সকলে একসাথে থাকার চেষ্টা করবে। কারণ কুয়াশার মধ্যে যদি আগা পিছে হয়ে যাও, হারিয়ে যাও, আর যদি ফোনে নেটওয়ার্ক না থাকে, তাহলে ভীষণ অসুবিধায় পড়তে হবে। এটাই আমি আর কি বলছি। তো একজোটে থাকাটা খুব দরকার, মাঝে মাঝে আওয়াজ দেওয়াটা খুব দরকার। কিন্তু এখানে কিন্তু একটা মনে রাখতে হবে যে সাহস করে চলতে হবে। কারণ কি, যদি একবার কেউ হারিয়ে যাও আর যদি ভয় পেয়ে যাও, তাহলে একটাই কথা মানে বলা যেতে পারে, জো ডর গিয়া সো মর গিয়া। কারণ কি, তোমাকে আগে মোবাইলে ট্রাই করতে হবে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে কিনা, তারপর তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, মোবাইল না পেলে তোমার গাইড যেখানে আছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে তোমাকে ফলো করে যেতে হবে। আর যদিও আমাদের গাইড আমাদের সাথেই ছিল, আমি ভিডিও করার পারপাসে পিছিয়ে পড়ছিলাম, এই কারণেই কথাগুলো তোমার সাথে বলা। ঠিক আছে, অনেকটা রাস্তায় হেঁটে চলে এসেছি। এখানে জল বয়ে গেছে রাস্তার উপর দিয়ে, আমরা আস্তে আস্তে এগোবো। জলের ভেতর দিয়ে দেখতে পাচ্ছ আমি পা ফেলে ফেলে এগোচ্ছি আস্তে আস্তে, এখান দিয়ে জল বয়ে যাচ্ছিল। তো এইবারে আমরা ওই দিকে এগিয়ে যাব। কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখলাম পাহাড়ে গা বেয়ে ঝরঝর করে জল পড়ছে আর কি। তো ভাবলাম জুন জুলাই মাসে এলে এই জলধারাটা অনেকটা বেশি পরিমাণে দেখা যেত, কিন্তু হয়তো মানে রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটার কন্ডিশনই থাকতো না। কিছুটা এগিয়ে গিয়ে আবার এই ধরনের কিছু স্ট্যাচু দেখতে পেলাম, কিছু স্তম্ভ দেখতে মানে পাওয়া গেল, যেগুলো বানিয়ে রেখেছে, হয়তো কোনো ধার্মিক উদ্দেশ্যে বানানো, কিছু বুঝতে পারলাম না। এবারে আমরা আরও এগিয়ে গিয়ে একটা গ্রামের কাছাকাছি এসে উপস্থিত হলাম। বেশ কিছু বাড়িঘর দেখা যাচ্ছে। আমি ভিডিওটা অনেক লেন্থ আছে, ওই জন্য কেটে দেখাচ্ছি। তো বাড়িগুলো বেশ সুন্দর লাগছিল। এইবারে আমরা আরও এগিয়ে গিয়ে একটা হোমস্টে দেখতে পেলাম। আবার সে একটা কুকুর আমার জন্য অপেক্ষা করছে। তো এই হোমস্টেটা ব্যাপারে কিছু বলবো না, তোমরা দেখে নাও। এখানে আমরা ব্যাগ ট্যাগ নামিয়ে দিয়েছি, আর একদল ছেলে আমাদের আগে এসেছিল, তারাও ব্যাগ নামিয়ে রেখেছিল, ওখানে রেস্ট করছিল, চা খাচ্ছিল। এই গ্রামটা এখানটাতে আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখলাম। এখান থেকে আমার ভীষণ ঠান্ডা লাগছিল। আমার টুপি ছিল যদিও, তবুও কিন্তু আমার গলাতে বাঁধার মতো সেরকম মাফলার ছিল না। তো আমরা কয়েকজন এখান থেকে মাফলারও কিনে নিয়েছি, শপিং করেছি, আর কিছু ছবি তুলেছি। তো দেখা যাক কি দেখা যেতে পারে। ওদের মোবাইল নাম্বারটা আর হোমস্টের নামটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও, কাজে লাগতে পারে তোমাদের।
এইবারে সেই লোকালয় থেকে হেঁটে এসে আমরা একটা এমন জায়গায় এসে পৌঁছালাম যেখানে আর জনবসতি একদম নেই। রাস্তাতে পুরো জল থই থই করছে, এরকম বয়ে গেছে। এখান দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। সাইড দিয়ে দেখছো বেড়া দেওয়া রয়েছে। গাইডকে জিজ্ঞেস করলাম কেন, গাইড এটাই বললো যে পাশে থেকে যাতে জঙ্গলি জানোয়ার এসে মানে পথচারীদের উপর দিয়ে অ্যাটাক না করতে পারে, এই কারণে পাশে নেট দেওয়া রয়েছে। আসল ব্যাপারটা ওরাই জানে। এইভাবে রাস্তার মধ্যে দিয়ে কোথাও যেতে যেতে দেখছিলাম যে জল বয়ে যাচ্ছে। তো এই সময়গুলোতে এই জায়গাগুলোতে কিন্তু খুব সাবধানে পা ফেলতে হয় আর এগিয়ে যেতে হয়। মানে বাই চান্স পা স্লিপ করলে পড়ে গেলে কিন্তু ড্রেস ভিজে যাবে, আর ঠান্ডার মধ্যে ড্রেস ভিজে গেলে বুঝতে পারছো কি অবস্থা হবে। এই পথে হাঁটতে হাঁটতে ছবি তোলার বাহানায় আর ভিডিও করার বাহানায় আমি অনেকটা পিছিয়ে পড়েছি। আমাকে ছেড়ে আমার সাঙ্গপাঙ্গরা একদম অনেক দূর এগিয়ে গেছে, আর আমাদের গাইড অনেক সামনে সামনে যাচ্ছে, পেছনে নেই, কারো দেখা পাচ্ছি না। যদি এইভাবে চলতে চলতে তুমি দল ছাড়া হয়ে যাও তাহলে সবসময় নাম ধরে ডাকাডাকি করবে, চিৎকার করবে, ওদের সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবে, নয়তো কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। কারণ তুমি কিন্তু যদি পাহাড়ি পথে চলতে চলতে একা হয়ে যাও তাহলে জন্তু জানোয়ারের ভয়ে কিন্তু তুমি একদম সিটকে যাবে। যাই হোক, আমি অনেকটা জোরে জোরে হাঁটার চেষ্টা করছি, ওরা অনেকটা এগিয়ে গেছে, ওই একটু একটু দেখতে পাচ্ছি দূরে। তো আশা করি আস্তে আস্তে ওদেরকে ধরে ফেলবো। ওই যে দেখতে পাচ্ছ লাঠি দিয়ে দেখানোর চেষ্টা করছি, ওই যে ওরা আছে। তো এইবারে আমরা এগিয়ে যাব। এই ব্যাপারটা মনে রাখবে, যদি দলের মধ্যে থাকো সবাই চেষ্টা করবে যেন দল থেকে বিচ্ছিন্ন না হয়ে যাও, দলের সাথে একসঙ্গে চলার চেষ্টা করবে। নাহলে কিন্তু যে একটা ভয়, সেই ভয়টা কিন্তু তোমাকে মানে পিছনে পিছনে ধাওয়া করে বেড়াবে। এই হয়তো কেউ চলে এলো, এই হয়তো আমি হারিয়ে গেলাম, এই হয়তো কিছু অ্যাটাক করে দিল, বুঝতে পারলে? এবারে আমি আবার দলের সাথে একত্রে এগিয়েছি। কিছু মস দেখাবো, দেখতে পাচ্ছ হলুদ রঙের, প্রাকৃতিক ভাবে তৈরি। মনে হচ্ছে যে একটা হলুদ রঙের একটা চাঁদোয়া পুরো মাটিটাকে মানে ছেয়ে রয়েছে, ঢেকে রেখেছে। এগুলো কিন্তু গাছ আমাদের এখানে সচরাচর দেখতে পাওয়া যায় না। দেখতে পাচ্ছ তো, এই যে এই গাছটা দেখাচ্ছি, দেখো পুরো ঘিরে রয়েছে গাছটা, হলুদ আচ্ছাদন তৈরি করেছে, বেশ ভালো লাগছিল। এরকম অনেক কিছু গাছ পাবো যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখো। আমাদের গাইড অবিনাশ হাতে নিয়ে চলেছে জলের বোঝা, পিঠে তো নিজস্ব বোঝা রয়েছেই, খুব সাহায্য করেছে আমাদেরকে। সত্যি এরকমভাবে পথ চলতে একজন গাইড থাকা ভীষণ দরকার। দিনটা কুয়াশা আচ্ছন্ন, যতদূর এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে কুয়াশার ভিতরে ঢুকে যাচ্ছি, বুঝতে পারলে? এইবারে দেখো এই ডান দিক দিয়ে রাস্তাটা ভেঙে গেছে জলের ধাক্কায়। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে গাইড যেতে বলছে। তো এটা দিয়ে গেলে নাকি অনেকটা রাস্তা সেভ হয়ে যাবে। রাস্তা সেভ হওয়ার জন্যে আমরা এখান দিয়ে ঢুকে পড়ছি। এইটা দেখলেই বোঝা যায় যে এই জায়গা দিয়ে বর্ষার সময় কি পরিমাণে জল ফ্লোতে মানে উপর থেকে নিচে নেমে গেছে আর কি। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা নিজেরা দেখতে থাকো। অনেক দূর ভাঙাচোরা রাস্তা দিয়ে এগিয়ে যেতে হয়েছিল আমাদেরকে, সামনে আরও বিপজ্জনক রাস্তা রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো স্কিপ না করে।
এই যে রাস্তাটা, এখানকার মাটিটা ভীষণ পিছল ছিল, মানে পা স্লিপ করলে একদম সালাত করে নিচে চলে যেতে হবে। ওরা এগিয়ে গেছে, ওদের শরীর ভীষণ হালকা। আমরা দুজন পিছন থেকে এগোচ্ছি আস্তে আস্তে, খুব সাবধানে। এবারে এগিয়ে যাওয়ার পর আমার খুব সাবধানে কাট করে হেঁটে এগিয়ে এলাম, মানে দুজন একসাথে হাঁটা যাবেই না। এবারে একটা জিনিস দেখাবো, এই যে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এইটা রাস্তাটা চওড়া রাস্তা ছিল, আমরা যে ওই রাস্তা দিয়ে এলাম, ওই রাস্তা দিয়ে আসাতে অনেকটা পথ আমাদের মানে শর্টকাট হয়ে গেল, ঠিক আছে। এই জন্যই গাইড আমাদেরকে ওই দিক দিয়ে নিয়ে আসলো, যদিও রাস্তাটা একটু কঠিন ছিল, তবু একটা রাস্তা আমরা এগিয়ে আসলাম। অনেক দূর হেঁটে শেষে এসে পৌঁছালাম আমরা এখানটাই। এটা হচ্ছে গৌরীবাস। এই গৌরীবাস জায়গাটায় আমরা এসে দেখলাম যে আমাদের এই যে ছোট হোটেলটা রয়েছে, মানে আমরা খাওয়া দাওয়া করবো কিছু। এখানে আমরা চলে এসেছি প্রায় 8 কিলোমিটার পথ চলে এসেছি, এখনো আরো অনেকটাই পথ চলতে বাকি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমাদের মোমো চলে এসেছে। মোমোটার কথা খুব একটু সময় নিয়ে বলার দরকার। এখানকার মোমোটা খাওয়ার পরে আমাদের যা মনে হয়েছিল, সত্যি এই জন্মে, হ্যাঁ এত বড় কথাই বলছি, এই জন্মে আর কোথাও এরকম টেস্টফুল মোমো আমরা খাইনি। মোমোটা এতটাই সুন্দর ছিল, দারুণ দারুণই খেতে। আর দেশি ঘি ছিল, দেশি ঘি বলতে ওদের ওখানকার পাহাড়ি গরুর ঘি, কি বলবো, মানে অসাধারণ। এরকম মোমোর স্বাদ আমি কোথাও পাইনি, সত্যি বলছি। জীবনে প্রথমবার এরকম টেস্টি মোমো এরকম তৃপ্তি করে খেয়েছিলাম। অনেকক্ষণ সময় নিয়ে আমরা খাচ্ছি, মানে বলে বোঝাতে পারবো না এমন সুন্দর টেস্ট, সত্যি প্রচুর প্রচুর সময় ধরে আমরা খেয়েছি। তারপরে এখান থেকে আস্তে করে বেরিয়ে পড়েছি। এইবার দেখতে পাচ্ছি ওখানে অনেক কিছু ছবি নিয়ে নিলাম, হ্যাঁ। আর ওখানে একটা বিএসএফ ক্যাম্প ছিল, ওখানকার ছবি না বারণ ছিল ডান সাইডে, ওই জন্য বাঁ সাইড থেকে আমরা ছবি নিলাম। এবার এই দিকের পথটা দিয়ে আমরা এগিয়ে যাব অনেকটাই দূর, ঠিক আছে। আস্তে আস্তে হাঁটতে থাকবো আর প্রত্যেকবার তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকো। গৌরীবাস থেকে কিছুটা এগিয়ে তারপরে আমরা একটা মাইলস্টোন ফলো করবো। আমরা মাইলস্টোন ফলো করে অনেক সময় এগোচ্ছিলাম। তো মাইলস্টোন এই যে চলে এসছে সামনে, এখানে আমরা দেখতে পাচ্ছি সান্দাকফু 12 কিলোমিটার, এখনো পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা আমাদেরকে এগোতে হবে। সেভাবে মাইন্ড সেট করে আমরা এগোতে থাকলাম। হ্যাঁ, বলা যায় যে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু 4 চাকা গাড়ি যায়, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এই রাস্তা কিন্তু ফুট টাইলস বিছানো ছিল যদিও, তবুও দেখে মনে হয়েছিল যে অনেকটা সহজ, কিন্তু না, যেহেতু রাস্তাটা খাড়া ছিল, মানে খাড়াই পথ, যে কারণে কিন্তু নিচ থেকে উপর দিকে উঠতে ভীষণ কষ্ট হয়েছিল, ভীষণই কষ্ট হয়েছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আর আমাদের অভিজ্ঞতা আবার শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইবার দেখো রাস্তাটা কতটা খাড়াই, ওরা উপরের দিকে উঠে গেছে, আমি নিচে আছি। আমার তো অবস্থা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছিলো অনেকটা হাঁটার পরে। তো এইবারে আমি লাঠিটাও ধরিয়ে দেব, টেনে তোলার চেষ্টা করছে আমাকে। মানে এই পথে হাঁটতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হলো,
যে সব সময় যতটা পারা যায় ব্যাগে জিনিসপত্র খুব কম নিতে হবে, জামা কাপড়, আর কথাবার্তা খুব কম বলতে হবে, আর ধীরে সুস্থে কোনো তাড়াহুড়ো না করে উদ্দেশ্যের দিকে এগোতে হবে। চারিপাশটা তোমাদেরকে দেখালাম, পুরো কুয়াশায় ঘেরা অন্ধকারাচ্ছন্ন পথ, আর বাঁশের গাছ রয়েছে পথের দুধারে এবং অন্যান্য গাছগুলো রয়েছে। তো এইভাবে আমরা হেঁটে গেছি বারবার করে। অনেকটা আসার পরে গাইড আমাদেরকে বললো যে এটা একটা পায়ে হাঁটা রাস্তা রয়েছে, এখান দিয়ে উপরে উঠে যেতে হবে, তাহলে রাস্তা হয়তো আরও শর্টকাট হয়ে যাবে। তো গাইডের কথা অনুযায়ী আমরা ওখান দিয়ে উঠে পড়লাম। তো দেখাই যাক সামনের দিকে কি দেখা যাচ্ছে। অনেক বন্ধুদেরকে বলেছিলাম যে সত্যি খুব দুর্গম পথ দিয়ে আমরা ট্রেকিং করে এসেছি, তো তারা হয়তো কিছুটা বিশ্বাস করেছে, কিছুটা হয়তো করেনি, বলেছে হয়তো আরেকটা ট্রেকিংয়ের পথ রয়েছে, তুমি বা তোমরা যে পথ দিয়ে গেছো সেটা হয়তো অরিজিনাল পথ না। কিন্তু তাকে আমি বলছি বা তাদেরকে বলছি যে সত্যিই বলেছিলাম, এটাই দেখো, এটাই অরিজিনাল ট্রেকিংয়ের রাস্তা, এর থেকে আর দুর্গম রাস্তা হয় না। ঠিক আছে, সত্যি আমরা তবুও একসাথে কয়েকজন ছিলাম বলে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। তো খুব কষ্ট হয়েছে। যাই হোক, আমরা এই শুকনো খাবারগুলো নিয়ে এসেছি, বন্ধু দেখাচ্ছে, দেখে নাও। এই অবস্থায় আমাদের খুব খিদে পেয়ে গেছে, আমরা একটু খেয়ে নেব, কিছুটা খাবো, ফটো তুলেছি এখানটায় খেয়ে দে, কিছুটা বিশ্রাম নিয়েছি আধা ঘন্টা খানেক, তারপরে আবার এগিয়ে যাব। তো কী করছি দেখতে থাকো। ওই দিকে দেখছো দূরে পায়ে হাঁটা রাস্তা হয়েছে, তো আমরা এই মেন রাস্তাটা ছেড়ে পায়ে হাঁটা রাস্তা, শর্টকাট রাস্তা, সেদিক দিয়ে আবার এগিয়ে যাব। খাওয়া দাওয়া করার পরে দেখবে এই যে রাস্তাটা খুব সংকীর্ণ রাস্তা, দিক দিয়ে আমরা এগিয়ে যাব। বেশ কিছুটা হাঁটার পরে খুব কষ্ট হয়েছিল, কিন্তু তবু আমরা আবার মেন রাস্তার সাথে এসে মিল হয়েছিল আর কি, আমাদের মানে মিলিত হয়েছিলাম। সেখান থেকে আবার আমরা হাঁটতে শুরু করি। নাজারা দেখো, রাস্তার নাজারা, উফ, সত্যি ভাই মনে হচ্ছে জুরাসিক পার্কের মানে শুটিং হচ্ছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না জানো। এখানে আবার দুটো রাস্তা চলে এসছে, একটা বাঁদিকে, ওই যে বাঁদিকে রাস্তা, এখানে একটা বোর্ড দিয়েছে, সান্দাকফু অ্যারো দিয়ে দিয়েছে ডান দিকে, মানে আমাদেরকে ওই ডান সাইডের রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে যেতে হবে। এটা কিন্তু বাঁ সাইডের রাস্তা, এই দেখতে পাচ্ছ, এটা বাঁ সাইডের রাস্তা। তাহলে আমরা কি করব, ডান দিকের রাস্তা এটা রয়েছে, এদিক দিয়ে আমরা এগিয়ে যাবো। গাইডও তাই বলছে, ডান দিক দিয়ে এগিয়ে যাওয়ার কথা। তো ধীরে ধীরে আমরা আবার এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। রাস্তার পাশে যে গাছগুলোর কথা বলেছিলাম, এই যে পুরনো গাছ, অনেক দিন ধরে নিজের ভার বহন করে বেঁচে রয়েছে, আর গাছের ডালগুলো থেকে মস দেখতে পাচ্ছ ঝুলছে নিচের দিকে। মানে পুরো চেহারাটা দেখে মনে হচ্ছে কোনো একটা ভৌতিক পরিবেশ, এই যেন জুরাসিক পার্কের পরিবেশ, কাছ থেকে হয়তো কোনো ডাইনোসর উঁকি মারবে, এরকম মনে হচ্ছিল। সত্যি মানে অদ্ভুত একটা স্বপ্নের দুনিয়ায় পৌঁছে গেছিলাম আমরা হাঁটতে হাঁটতে। যদি তোমাদেরও তাই মনে হয়ে থাকে আশেপাশে পরিবেশটা দেখে, অবশ্যই কমেন্ট করো কিন্তু, ঠিক আছে। ওহ, দারুণ জায়গা, দারুণ, এত সুন্দর নজারা, মানে অভাবনীয়, সত্যি বলছি, এত সুন্দর না, মানে সত্যি মন মানে ভরে যায় আর কি, কি বলবো, দারুণই দারুণ। আমার তো মন ভরে গিয়েছিল, তোমাদের কেমন লাগছে আমি জানি না। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি আর
ছবি আর ভিডিও নিয়েছি, ঠিক আছে? তোমরা আশা করি এনজয় করছো, দেখতে থাকো কেমন লাগছে। কিছুটা হেঁটে আরেকটা গ্রামে এসে পৌঁছালাম, আর কিছু ফুল আর ফল দেখলাম যেগুলো আগে কখনো দেখিনি। তো ভাবলাম যে ভিডিওটা নিয়ে নেওয়া দরকার, যাতে তোমাদেরকে দেখাতে পারি। এই যে এইটা ফলগুলো কিরকম থোকা ধরে রয়েছে আর উপরের দিকে আকাশের দিকে মুখ করে রয়েছে। এই ফল ছিল জানি না। তারপর আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি, আর হাঁটতে হাঁটতে আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করব। এই গ্রামটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল, খুবই সুন্দর সাজানো গোছানো। আর কাঠের কাজ করছিল ওরা নিজেদের আসবাবপত্র বানানোর জন্য। এখানে মনে হয় কাঠের মিলও ছিল। অরিজিনাল সাউন্ডটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না। এই জায়গার গেটটা আমার খুব সুন্দর, মানে মনে লেগেছে, সুন্দর, মন কেড়ে নিয়েছে আর কি। দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর করে করা। একটা পান্ডার মুখ দিয়ে গেট বানানো, মানে গেটটা দেখতে পেলে কিরকম। তো আস্তে আস্তে আমরা হেঁটে যাব, আর পাহাড়ের ধার ঘেঁষে একদম এগিয়ে যাবো। এখানে সেনা ছাউনি রয়েছে, তবু আমি লুকিয়ে ভিডিওটা নিচ্ছি। এখানে দেখো বোর্ডটা পজ করে দেখতে পারবে কি লেখা আছে। এই জায়গাটার মধ্যে আমরা যে রয়েছি, বোর্ডে লেখা ছিল সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। তো এখানে কি রয়েছে, এখানেও দেওয়া আছে, দেখো এই দেখতে পাচ্ছ কি কি রয়েছে। পান্ডা রয়েছে। তো চলার পথে আমরা হয়তো পান্ডা দেখতে পারি বা নাও পারি, কপালে কি আছে জানি না। একবার তো দেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, বাকিটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আর হ্যাঁ, চলার পথে কিন্তু আরও অনেক ধরনের এখানে নিত্য নতুন ফুল গাছ দেখতে পেয়েছি, আর সেই ফুলগুলোর কিন্তু ভিডিও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করেছি। আরও কিছু ঝর্ণার ভিডিও রয়েছে, সেগুলো দেখতে থাকবো আর সামনের দিকে এগোতে থাকবো। এবার তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকবো। গাড়ি করে এলে কখনোই এই সৌন্দর্য উপভোগ করতে পারবে না, প্রাকৃতিক সৌন্দর্য। এই গাছটাতে দেখছো নীল রঙের অনেকগুলো ফল ধরে রয়েছে, মনে হচ্ছিল দেখে ব্ল্যাকবেরি, ঠিক ডিপ প্রুসিয়ান ব্লু কালারের ফলগুলো ছিল। কিন্তু যেহেতু সঠিক জানকারি আমাদের কাছে নেই, সেই কারণে আমরা এটা খেয়ে চেখে দেখতে পারিনি। আরেকটা কথা বারবার বলছি যে আমার ভীষণ সর্দি লেগেছে, যে কারণে আমার গলা ভেঙে গেছে, বসে গেছে। তাই এই আড়া ভাঙা গলায় তোমাদের সাথে আমি স্পিচ দিচ্ছি। তো যদি কিছু মানে ভুল ত্রুটি হয়ে থাকে, শুনতে অসুবিধা হয়ে থাকে, সেটা মাফ করে দিও।
এইবারে আস্তে আস্তে আমরা হেঁটে চলে এসেছি কালীপুকুরি। কালীপুকুরিতে এসে পৌঁছেছি। ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি জন্য বোঝা যাচ্ছে না, আশপাশটা ভীষণ অন্ধকার ছিল, পুরো কুয়াশায় ঢাকা ছিল চারিদিকটা, কিছু বোঝা যাচ্ছিল না। এই কারণে দেখতে পাচ্ছ যে লাইট জ্বলছে, মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, তা আমরা বেডরুমের দিকে এগোচ্ছি আর পুরো জায়গাটা ময়না করব। এইখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে, সান্দাকফু চন্দু হোমস্টে। ঠিক আছে, তো এই হোমস্টেতে আজকে আমরা থাকবো। সারা রাত থাকার পরে সকালবেলা উঠে আবার আমরা রওনা দেবো। এরপর আমরা কি খাওয়া দাওয়া করছি তোমাদের সাথে শেয়ার করব। এইবারে বেডরুম থেকে আমরা এগিয়ে যাব রান্নাঘরের দিকে। আমরা আগেই অর্ডার করে দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ পপকর্ন চলে এসছে। এবারে আমাদেরকে চা দিয়েছে, লাল চা। তো এই র চা আর পপকর্ন আমরা খেতে খেতে অনেক সময় কাটিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ সময়টা 6:45 বাজে। 6:45তে মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমাদের জন্য ম্যাগি চলে এসেছে, এবারে আমরা ম্যাগি খেয়ে নেব। তবে ঠান্ডা ওয়েদারে ম্যাগি খাওয়া শেষ হয়ে গেলে আবার আমাদের ভাত চলে এসেছিল, যদিও এটা অনেকক্ষণ পরে, মোটামুটি 8টার দিকে আমরা ভাত খেতে বসেছিলাম। তো দুটো খাবারের ভিডিও একসাথে শেয়ার করে দিলাম। তার সাথে আমাদের ভাত কি দেখাচ্ছিলাম, ডাল আর হচ্ছে কুয়াশার আলুর একটা তরকারি ছিল আর অমলেট। এইবারে সকালবেলার ছবিটা বাইরে বেরিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। রোদ ঝলমলে দিন ছিল, খুব সুন্দর পরিবেশ ছিল। সন্ধেবেলায় আগের দিনে যে কুয়াশা ঢাকা দিনটা ছিল, এই সকালবেলাটা তার ঠিক বিপরীত বৈশিষ্ট্য। একেবারে চারদিক ক্লিয়ার ছিল, পুরো ঝকঝক করছিল কাচের মতো, চারদিক পরিষ্কার দেখা যাচ্ছিল। ওইদিকে দেখতে পাচ্ছ সাদা রঙের, ওটা হচ্ছে মেঘ। মেঘ কোথায় ভেসে রয়েছে, মেঘের লেভেল থেকে আমরা কতটা উপরে রয়েছে সেটা আন্দাজে লাগাতেই পারছো, আন্দাজ করতে পারছো আর কি, আশা করি। তো এই জায়গাটা ঘুরে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আমরা যে হোমস্টেতে উঠেছিলাম সেটা ছাড়াও একাধিক হোমস্টে ছিল। তো এখানে একটা হোমস্টে রয়েছে, তার নাম্বারটা দেখতে পাচ্ছ আমি শেয়ার করছি। নাম্বারটা পজ করে দেখে নিও যদি প্রয়োজন পড়ে কখনো। যখন যেখানে যখনই পেয়েছি হোমস্টের নাম্বারগুলো শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে, যাতে পরবর্তীতে তোমাদের সুবিধা হয়। এই কারণে জায়গাটার নাম কালীপুকুরি, আবার বলে দিলাম। খুব সুন্দর জায়গা। এখানে একটা ছোট্ট লেক ছিল, একদম ছোট্ট লেক। নিচের দিকে নেমে যাই, দেখি ওখানে আরো কিছু গাছপালা বা কিছু রয়েছে কিনা, এটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
ওই দেখো দূর দিয়ে গাড়িটা যাচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো একটা খেলনা গাড়ি, হয়তো চাবি দিয়ে দেওয়া হয়েছে, সেই গাড়িটা এগিয়ে চলছে। আমার তো তাই মনে হচ্ছিল। এত সুন্দর চারপাশটা, এত সুন্দর পরিবেশের নজারা, উফ দারুণ, ভেরি 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 সুইটেস্ট পরিবেশ, খুব সুন্দর, মানে চোখ ধাঁধানো সৌন্দর্য। এখানে আরেকটা ডগের সাথে আমার দেখা হয়ে যায়, দেখো ও এমনভাবে মুখের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে আমাদেরকে অনেক দিন ধরে চেনে, মানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো চঞ্চলপনা নেই, কামড়াতে চেষ্টা করবে সেরকম কোনো ব্যাপার নেই, একদম শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে ভিডিও দিচ্ছে, খুব ভালো। এটা একটা অন্য একটা ডগি, ঠিক আছে। এখানে কয়েকটা ডগি ছিল একসাথে, তো ওরা খুব ফ্রেন্ডলি ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। পাঁচটা ঘোরাঘুরি করার পর, অনেক ছবি টবি তোলার পরে আবার আমরা ফিরে এসেছি। সকালবেলা আমাদেরকে কুয়াশার আলু ছোলা দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছে আর রুটি দিয়েছে, এগুলো আমরা খেয়ে নেব, খেয়ে দিয়ে চটপট এখান থেকে আবার বেরিয়ে পড়বো। এবারে আমরা লাগেজ নিয়ে পুরোপুরি উপস্থিত হয়ে গেছি বিল্ডিং এর বাইরে, এখান থেকে আমরা একসাথে বেরোনোর জন্য রেডি আছি। এখানে আমরা কিছু ছবি তুলে নিয়েছি, তারপরে আমরা এগোতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। নতুন পার্বত্য চৌকিতে প্রবেশ করতে চলেছি, সেই পথে প্রবেশের জন্য আমাদেরকে আবার টিকিট করতে হলো, টিকিট করে নিলাম। আবার এরপর থেকে আমরা আবার হাঁটতে শুরু করব। এইভাবে জায়গায় জায়গায় টিকিট কাটার দরকার থাকলে অবশ্যই টিকিট কেটে নিতে হবে, সরকারি লোকজনই এখানে বসে রয়েছে টিকিট নেওয়ার জন্য। তো আমরা কেটে নিয়েছি, এরপরে আমরা এগোতে থাকবো আর কি, তো দেখতে থাকো। গাড়ি করে যাওয়ার মজা আর হেঁটে বেরোনো মজার মধ্যে অনেক তফাৎ রয়েছে। এই যে এই দৃশ্যগুলো, এই যে পার্বত্য বিভিন্ন ধরনের ফুল ফল এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু গাড়িতে গেলে এইভাবে দাঁড়িয়ে থেকে কখনো তুমি উপভোগ করতে পারবে না, ঠিক আছে। একটা ফল দেখে নিলাম, লাল রঙের ভুট্টার মতো নিচের দিকে ঝুলছে, গাছটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু কি ফল ধরতে খুব ইচ্ছে হলো, কিন্তু বিষাক্ত হতে পারে, এই কারণে আমি হাতেও দিইনি, কেউই হাত দেয়নি আমরা। তো এটা দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি, জানা থাকলে নামটা আমাকে অবশ্যই মেনশন করে দিও কমেন্টে। তো এবারে এগিয়ে যেতে থাকবো, আর সামনে এগিয়ে যেতে গিয়ে আমরা দেখতে পেলাম এই যে এই খচ্চরগুলো, এদেরকে খচ্চর বলে, অ্যাকচুয়ালি গাধা আর ঘোড়ার ভার্সান। তো এই ধরনের পশুগুলো কিন্তু অ্যাকচুয়ালি এরা ব্যবহার করে থাকে আর কি, পাহাড়ে ভারী ভারী মালপত্র এদের পিঠে করে ক্যারি করার জন্য।
তো ওরা আমাদের নজরে চলে এলো, খুব ভালো লাগছিল দেখতে। আর এখান থেকে দৃশ্যগুলো দেখো, পাহাড়ের দৃশ্য সত্যি সত্যি একটা স্বপ্নের দেশে মনে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি তত নিত্য নতুন সৌন্দর্য চোখের মধ্যে চলে আসছে, মানে আমাদের সামনে চলে আসছে, উপস্থিত হচ্ছে, ঠিক আছে, চোখে দৃশ্যমান হচ্ছে। কি আর বলবো, তোমরা নিজেরাই দেখে নাও। আবার হাঁটতে হাঁটতে এই রাস্তায় এসে উপস্থিত হলাম। বাঁদিকে একটা রাস্তা, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ডান দিকে রাস্তা রয়েছে, দুটো রাস্তা দেখতে পাচ্ছ। আমার বন্ধু হাত দেখাচ্ছে মাঝখানে দাঁড়িয়ে। তো আমাদের ডান দিকের রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। এই যে ডান দিকের রাস্তা, এটাই হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা, এদিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। হাঁটতে হাঁটতে আমরা কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখলাম পাইন গাছ, এত কাছে পাইন ফল ধরে রয়েছে। আর পাইন ফলটা যে এরকম হয় কাঁচা অবস্থায়, প্রুসিয়ান ব্লু কালার, এটা কখনো আমরা জানতাম না। তো বন্ধুরা সবাই এক্সাইটেড হয়ে গেছিলো, ওরা ফল ভাঙতে শুরু করে। ফলগুলো মানে সত্যিই লোভনীয় ছিল, মানে আমরা সত্যি ক্ষণিকের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলাম, একদম ছোট বাচ্চা। ছোটবেলায় যেরকম করতাম ঠিক তেমনটা অ্যাক্টিভিটি করতে শুরু করেছিলাম, খুব ভালো লাগছিল। ছোটবেলাটা মনে হয় যেন ক্ষণিকের জন্য ফিরে পেয়েছিলাম। দেখো খুব ভালো করে দেখাচ্ছি কিরকম ফলটা, ঠিক আছে, খুব ভালো করে দেখাচ্ছি কাছ থেকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এইবারে হাঁটতে হাঁটতে এখানে এসে উপস্থিত হয়েছে, এখানে রাস্তাটা প্রায় হাত ধসে গিয়েছে, বৃষ্টির জলের প্রবাহে হয়তো ভেসে গিয়েছে, এখান থেকে ধসে গেছে রাস্তাটা নিচের দিকে। এখানে গাড়ি আর চলাচল করতে পারবে না, তবে পায়ে হাঁটার জন্য উপযুক্ত পথ এখনো পর্যন্ত রয়েছে বাকি। এখান দিয়ে আমরা হেঁটে যাব আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এখানে যদি পা হরকে যায় তাহলে কিন্তু একদম নিচে চলে যেতে হবে, একদম নিচে, উপরে উঠে আসার আর কোনো উপায় থাকবে না। অনেকটা দূর দেখতে পাচ্ছ, আমি ক্যামেরাতে অতটা ভালো দেখাতে পারছি না, যতটা কাছ থেকে দেখেছি আর উপভোগ করেছি। এরপরে আবার এই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবো। অনেকটাই রাস্তা এগিয়ে গিয়েছি, বুঝতে পারলাম মাইলস্টোন দেখে। সান্দাকফু আর 2 কিলোমিটার, দেখতে পাচ্ছ, সচক্ষে দেখে নাও, মাইলস্টোন আর 2 কিলোমিটার শো করছে, আর 2 কিলোমিটার এগোলেই আমরা সান্দাকফু পৌঁছে যাব। কিছু রাস্তা একদম জঙ্গলে ঘেরা ছিল, এরকম ছোট ছোট ঝোপঝাড়, যার মাঝখান দিয়ে এগিয়ে গিয়ে আবার এই সরু রাস্তা দিয়ে অনেকটা দূর আমরা এগোতে থাকি। আর তারপর গিয়ে একটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হই। কোন ফাঁকা জায়গায় একটু পরেই দেখতে পাবে। ফাঁকা জায়গায় গিয়ে আমরা অনেকক্ষণ বসেছি, বিশ্রাম নিয়েছি। তবে এই পায়ে হাঁটা রাস্তা দিয়ে এগোনোর সময় খুব ভালোই লাগছিল, যেহেতু আমরা দল বেঁধে যাচ্ছিলাম আস্তে আস্তে। তো ওখানে আমরা এগিয়ে যাব আর তোমাদেরকে শেয়ার করব। এইখানে এসে আমরা দেখতে পাই আমাদের চারিদিকেই পাহাড় ছিল। দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা, ছোট ছোট পাহাড়ে।
আর আমরা তার মাঝখানটায় ছিলাম, তো ভাবলাম একটু বসে জিরিয়ে নেওয়া যাক, অনেক হাঁটাহাঁটি করেছি। এখানে আমরা বসেছিলাম প্রায় 40 মিনিটের মতো, আমরা এখানে বসে পড়ি। আর এখানে অনেকক্ষণ রেস্ট নেই, চিৎকার চেঁচামেচি করি, পাহাড়ে ইকো হচ্ছে কিনা সেটা দেখি, একে একে চিৎকার চেঁচামেচি করে। তো বেশ মজা হচ্ছিল, ছোটোবেলাকার কথা মনে পড়ছিল, অনেক বাচ্চামো করেছিলাম আমরা এখানে। তারপর আবার বেরিয়ে যাই, আবার হাঁটতে থাকার পালা, আবার সেই জঙ্গল ঘেরা রাস্তা, আর সেখান দিয়ে আবার আমরা হাঁটতে থাকি। অনেক কাটা গাছ ছিল আশেপাশে, ঠিক আছে। খারাপ পথে হাঁটাহাঁটি করে আবার ক্লান্ত হয়ে পড়েছিলাম। এইবারে এখানে আমরা বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ি, ঠিক আছে। এই জায়গাটা দেখে মনে হচ্ছিল এখান দিয়ে হয়তো বর্ষার সময় অনেক জল বয়ে গিয়েছে, যার জন্য এরকম রাস্তাটা হয়ে গিয়েছে। এখানে আমরা সাথে কিছু চকলেটটাও নিয়ে এসেছি, চকলেটগুলো খেয়ে নেব। তো চকলেট চিবোতে থাকলে তাহলে মুখে লালাটা শুকিয়ে যায় না, ঠিক আছে, মুখটা ভেজা ভেজা থাকে, কথাবার্তা বলতে আর পথ চলতে সুবিধা হয়। এই এটা খাবো, আর চুইংগাম নিয়ে নিয়েছি, এগুলো খাবো, চকলেট চুইংগাম, তারপরে এগিয়ে যাবো। বাকি রাস্তাটা কেটে দিলাম, অনেকটা তোমাদেরকে দেখিয়েছি রাস্তা। এই রাস্তায় এসে এখানে আমি শুয়ে পড়েছিলাম, খুব সুন্দর লাগছিল, এখানে অনেক ছবি তুলেছি, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই পেছনের দিকে এতটা জঙ্গল ছিল, খাড়া উঁচু, আর সেই কুয়াশা ঘেরা মানে মেঘাচ্ছন্ন পরিবেশ। এই কিছু কিছু ছবিগুলো আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, বলেছি, এগুলো শেয়ার করলাম, দেখে নাও। আরও কিছু ছবি রয়েছে। মাইলস্টোনের দিকে নজর গেল, 1 কিলোমিটার সান্দাকফু, আর 1 কিলোমিটার দেখতে পাচ্ছ, এই যে, আর 1 কিলোমিটার হাঁটলে আমরা পৌঁছে যাবো সান্দাকফু। অবশেষে চরম খাটনির মানে ফলটা পেলাম, পৌঁছে গেলাম সান্দাকফু। মাইলস্টোন দেখে বুঝতে পারছো, আর সকলের মুখে একটা হাসি খুশির ছোঁয়া, হাসির ছেটে ফোটা প্রত্যেকের মুখে দেখতে পাচ্ছি। তোমরাও দেখতে পাচ্ছ, আমরা একদম এই যে 0 কিলোমিটার সান্দাকফু মাইলস্টোন রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে পৌঁছানোর খুশিটাই আলাদা। এবারে আমরা হাঁটবো, আর আমাদের সেই যে বিল্ডিংটা যেটা আমরা ভাড়া করেছিলাম সেদিকে এগিয়ে যাব। এইবারে আমরা ওই হোমস্টের চূড়া দেখতে পাচ্ছি, ওটাই আমাদের হোমস্টের বিল্ডিংয়ের চূড়া। অনেকটা জুম করে দেখালাম, ওখানে আমাদেরকে পৌঁছাতে হবে। আর একটু রাস্তা বাকি রয়েছে, খুব খাড়া, এই জায়গাটা খুবই খাড়া, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি, অনেকটাই খাড়া পথ, অল্প জায়গা হলেই ভীষণ খাড়া। ওই খাড়া থেকে আমরা হেঁটে এলাম, এদিকে আরও খাড়া উপরে চড়াই করতে হবে। এখানে মাটি ধসে গেছে, খুব সাবধানে গিয়ে আমরা অ্যাটলিস্ট পৌঁছে গেলাম সান্দাকফু, দি টপ অফ দ্য সান্দাকফু। দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে গাড়ির রাস্তা, আর ওই দিক দিয়ে আমরা হেঁটে এলাম বাঁ দিক দিয়ে, আর সামনের দিকে আমাদের বিল্ডিংটা। সত্যি বন্ধুকে দেখে মনে হচ্ছে একটা বিশাল যুদ্ধ জয় করে ফেলেছে। সত্যি আমরা বিশাল যুদ্ধ জয় করে ফেলেছি। এখানে এসে চামড়ি গায়ের বাচ্চারা দেখতে পেলাম, প্রথমবার আমি চামড়ি গায়ের বাচ্চার কাছাকাছি হয়েছি, আর বেশ কিছু ছবিও তুলেছি। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের একদম হোমস্টের সামনে, ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে শেয়ার করতে থাকবো। তোমরা দেখছো আমাদের এই হোমস্টে।
অবশেষে আমরা আমাদের হোমস্টের ভেতরে পৌঁছে গেছি, লাগেজ রেখে রিল্যাক্স করেছি, আমরা যুদ্ধ জয় করে ফেলেছি। অনেকটা পথ আমরা হেঁটে ভীষণ ক্লান্ত তবে তৃপ্ত হয়েছে এই কারণে যে আমরা উদ্দেশ্যে পৌঁছাতে পেরেছি। এখানে দেখো, ওই যে এখানে ম্যাপটা দেখা আছে, পুরো ম্যাপটা এই রাস্তাটা দিয়ে যে হলুদ ইন্ডিকেশন দেওয়া আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখান দিয়ে আমরা এখানে এসেছি। টুংলু, তারপরে টামলিং থেকে আবার ওখানে এগিয়ে গেছি। দেখতে পাচ্ছ লেখাগুলো, সমস্ত কিছু আস্তে আস্তে এতটা পথ পরিশ্রম করে এগিয়ে আমরা শেষে সান্দাকফুতে এসে পৌঁছতে পেরেছি। আমরা যে জীবিত অবস্থায় খুব সুন্দরভাবে সান্দাকফুতে এসে পৌঁছতে পেরেছি, এই কারণে আমরা ভীষণ হ্যাপি। আমাদের জার্নিটা সফল হয়েছে, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ ওখানে ওয়াইনের জার রাখা রয়েছে, একটা পিঙ্ক আর একটা হচ্ছে রেড ওয়াইন, ঠিক আছে। এই ছোট ছোট গ্লাসগুলো রাখা রয়েছে, এই প্রত্যেকটা গ্লাসের একটা প্রাইস হচ্ছে 50 টাকা করে। লোকাল ওয়াইন ওরা নিজের হাতে বানায়, এখানে কোনো বিদেশি প্রোডাক্ট নেই। সান্দাকফুর লেখা ছিল ওদের ভাষায়, অ্যাকচুয়ালি সান্দাকফু। পাশে অনেক বিল্ডিং ছিল, আশপাশটা ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি হালকা করে। বেশি বক্তব্য রাখবো না, তোমরা দেখতে থাকো। এবারে খিদে পেয়ে গেছে, চলে যাবো সোজা খাবার টেবিলে। কি খাওয়ার বন্দোবস্ত রয়েছে দেখতে পাচ্ছ, হালকা করে দেখিয়ে দিই। এই সবজিগুলো রয়েছে, 2 রকমের আচার দিয়েছিল, চিকেন ছিল, ঠিক আছে, আর সবজি এগুলো যা ছিল খাওয়া দাওয়া করে নিয়েছি। সন্ধ্যেবেলায় আবার বেরিয়ে পড়েছি। বাইরে ভীষণ কনকনে বাতাস বইছিল, বাতাস বেশ মানে তেজ রাফতার ছিল বাতাসের। তো এর মধ্যে বেরিয়ে পড়েছি। আমি এই মুহূর্তে একদম রয়েছি হচ্ছে আমাদের হোমস্টের সামনের দিকে, দোতলায় বারান্দায়। এখান থেকে আমি নিচের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। আকাশে চাঁদ উঠেছিল, চাঁদটা মনে হচ্ছিল খুব কাছে। মোবাইলে জুম করে কিন্তু চাঁদের স্পটগুলো খুব পরিষ্কার বোঝা যাচ্ছিল, খুব ভালো লাগছিল রাতের পরিবেশটা। আশপাশটা রাতের বেলায় হাঁটাহাঁটি করে এরপর আমরা ভেতরে চলে এলাম খাওয়ার টেবিলে। রাতে ছিল চিকেন আর রুটি, এগুলো আমরা খেয়ে নেব। তারপর সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলার দৃশ্যটা ছিল ঠিক সেই রকম, দারুণ লাগছিল। আমার চোখে মনে হচ্ছিল যে সূর্যটা এই পাহাড়ের ওখান থেকে উঠছে, মনে হচ্ছে ওখান থেকে যেন মানে মানে অগ্নুৎপাত হচ্ছে, আগুনের কোনো স্ফুল্লিঙ্গ নিচ থেকে ব্লাস্ট হয়ে উপর থেকে বেরোচ্ছে, এরকম মনে হচ্ছে। জানি না তোমাদের কেমন মনে হচ্ছে, আমার এরকম মনে হচ্ছে। তোমাদের যদি তাই মনে হয়ে থাকে তোমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আমরা অ্যাকচুয়ালি ওখান থেকে অনেক দূর চলে এসেছিলাম। আল বলে একটা জায়গা রয়েছে 2 কিলোমিটার। তো আমাদের হোমস্টে থেকে 2 কিলোমিটার আমরা এসেছিলাম এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এখান থেকে অনেকটা সময় অতিবাহিত করে তারপরে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে গেছি। ওই যে দূরে সাদা রঙের চূড়া দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ ওটা কাঞ্চনজঙ্ঘার চূড়া। যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা দেখানোর পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। এই লাল লাল ফলগুলো আমরা পাহাড়ে যেখানে সেখানে দেখেছি, তো আমার মনে হচ্ছিল যে এই লাল ফলগুলো হয়তো খাওয়া যেতে পারে, কারণ গাছে কাটা ছিল, কুলের মতো মনে হচ্ছিল। তো একজন ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞেস করলাম, তো সে বললো হ্যাঁ খাওয়া যায়। এরপরেই আমি খেতে শুরু করেছি। বন্ধুরা খেতে ভয় পাচ্ছিল, যদিও ভয় পাওয়াটা স্বাভাবিক। তারপরে তুলে নিয়ে দেখি, খেয়ে দেখি একটু টক একটু মিষ্টি,
মানে ভিটামিন সি সমৃদ্ধ এই ফলগুলো। না থাকতে পেরে তুলে নিয়েছিলাম অনেকগুলো। তো বেশ ভালো লাগছিল এই ধরনের পাহাড়ি ফল তুলে নিতে, কালেক্ট করতে। আমরা 2 বন্ধু মিলে কতটা তুলে নিয়েছি এখনই দেখাবো। এই দেখো কতগুলো তুলে নিয়েছি। এগুলো আমরা গিট বেঁধে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য এবং রাস্তায় খেয়েও ছিলাম। এরপর এখান থেকে সোজা চলে যাবো আমাদের হোমস্টেতে। হোমস্টে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, হোমস্টেদের দোতলার আর ছাদ বারান্দা থেকে দেখাচ্ছি যে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা চূড়াটা কিন্তু খুব পরিষ্কার দেখা যায়। এখান থেকে সানরাইজটা ভীষণ ভালো লাগে দেখতে। তো এখানে আমি আবার তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘা চূড়াটা। ওইখান থেকে লম্বা চূড়া এত দূর পর্যন্ত রয়েছে, ওই যে সাদা চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর এখান থেকে দেখতে, একদম পরিষ্কার দেখাচ্ছিল। আশেপাশে অনেক কিছু ঘোরার ছিল, বিল্ডিং টিল্ডিংগুলো, ওগুলো বন্ধুদের সাথে ঘুরে বেরিয়েছি। সবশেষে লাগেজ নিয়ে এবার বেরিয়ে যাওয়ার পারা। এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, অনেক অভিজ্ঞতা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছি। আর সামনের দিকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের যতটুকু দেখালাম ততটুকু নিশ্চয়ই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।